আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে বৃষ্টিপাত ও তাপমাত্রার তারতম্যের কারণে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে স্বাস্থ্য ব্যবস্থায়। মশার মতো কীটপতঙ্গের বিস্তার বৃদ্ধির সাথে বাড়ছে ডেঙ্গু সহ মশাবাহিত নানা রোগ। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বায়ুমণ্ডলীয় দূষণে বাড়ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ক্যান্সারের মতো জটিল সব রোগ। আবহাওয়ার উজ্জ্বরূপ নিয়ে বিশেষ ধারাবাহিকের ১৩তম ও শেষ পর্বে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও মহামারীর সরাসরি সম্পর্ক রয়েছে এমন পর্যবেক্ষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে মূলত জলবায়ু পরিবর্তনে। একই কারণে দেশের মানুষের মধ্যে বাড়ছে বিষাদ ও উদ্বেগ। গবেষণা বলছে গড় আর্দ্রতা এবং গড় তাপমাত্রা বাড়লে বেড়ে যায় উদ্বেগও। আর্দ্রতা ও গড় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পানিবাহিত রোগ বৃদ্ধিরও সম্পর্ক রয়েছে। তবে বজ্রপাতে মৃত্যু আর হিট স্ট্রোকও সম্পর্কিত আবহাওয়ার সাথে। পানিবাহিত এতে রোগ জীবাণুর ঝুঁকি তো বেড়ে যাচ্ছে, বিশেষ করে বাচ্চারা আবার যে কোনো বয়সে ডায়রিয়াজনিত রোগ হচ্ছে, বমি করছে, পাতলা পায়খানা হচ্ছে, আমাশয় হচ্ছে, এগুলো তো হচ্ছে। এছাড়া যেমন পানিবাহিত যে রোগ কতগুলো, যেমন জন্ডিস হয়, টাইফয়েড, প্যারাটাইফয়েড, এগুলো তো হচ্ছে। এগুলো তো কিন্তু আক্রান্ত বেশি হচ্ছে। ডেঙ্গু তো এটা তো একসময় বলতাম তো মৌসুমি রোগ, এখন তো আর মৌসুমি নাই। গতবারে কিন্তু সারা বছর ছিল। মাথা ব্যথা, মাথা ঘোরা, দুর্বল, বমি এসব হতে পারে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের তারতম্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত রোগের হার বেড়েছে। এছাড়া বায়ু দূষণ ফুসফুসের ক্যান্সার, হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন জটিল রোগকে বৃদ্ধি করে। বাতাসের মধ্যে যেগুলো ফাইন পার্টিকেল বর্তমানে বেড়ে গেছে, সেগুলো সবগুলাই কিন্তু আমাদের নিঃশ্বাসের সাথে আমাদের হিউম্যান সিস্টেমে আসে। প্রথমে আমাদের ফুসফুসে আসে, ফুসফুসের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, সেগুলো ব্লক করে দেয় অথবা সেগুলা ক্ষতিগ্রস্ত করে, এবং এরপরে আমাদের ব্লাডে যায়, হার্টের সমস্যা করে, কিডনির সমস্যা করে। গর্ভবতী মারা যারা আছে তাদের যে বাচ্চা তার আছে, সেই বাচ্চার বার্থ ডিফেক্ট ক্রিয়েট করে, বাচ্চাদের কগনিটিভ অ্যাবিলিটিতে প্রভাব ফেলে। তারপর আমাদের যে ব্রেন আছে, ব্রেনের সেল নষ্ট করে দেয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মশার মতো কীটপতঙ্গের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে। বিশ্বব্যাংকের গবেষণা বলছে বাংলাদেশে 16% বিষাদগ্রস্ত মানুষের সংখ্যা বেড়েছে এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে। আর দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততার কারণে বাড়ছে গর্ভপাতের সংখ্যা এবং বাড়ছে প্রতিবন্ধী শিশু জন্ম নেওয়ার হারও। তাই যথাযথ পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেশে 150টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে আগামী 8ই মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মধ্যরাতে প্রচারণা শেষ হচ্ছে, তাই শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বগুড়া সদর উপজেলা ও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচন। মধ্যরাতে প্রচার শেষ হবে, তাই প্রার্থী ও সমর্থকরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে। কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতেই। শেষ মুহূর্তে প্রচারণায় চরম ব্যস্ত সময় পার করছেন এই দুই উপজেলার প্রার্থীরা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কেরানীগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রামে উপজেলা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ছাত্রলীগ আজ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীন ফিলিস্তিনি পতাকা উত্তোলনের কর্মসূচি পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে সরাসরি। তামজিদ, পতাকা উত্তোলন কর্মসূচি এখন কোন পর্যায়ে রয়েছে এবং সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। লিনা, আসলে এই মুহূর্তে ছাত্রলীগের এই যে নেতাকর্মীরা বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে এই মধুর ক্যান্টিনের সামনে জড়ো হচ্ছেন। এখনও কিন্তু দলে দলে ছাত্রলীগের নেতাকর্মীরা আসছেন এবং এখানে এসে যে জিনিসটি হবে যে এখান থেকে পতাকা উত্তোলন হবে এবং এখান থেকে একটি পদযাত্রা করবেন তারা। এই মধুর ক্যান্টিন থেকে শুরু করে পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে তারপরে
রাজু ভাস্কর্যের সামনে পদযাত্রা শেষ করার পরে সেখানে একটি ছাত্র সমাবেশ হওয়ার কথা রয়েছে এবং সেই সমাবেশের মাধ্যমে তারা আসলে জানান দিতে চান যে তারা এই যে সারা বিশ্বের বিভিন্ন নামি দামি এবং সুনাম ক্যাম্পাসে যে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে, ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় বিশ্ববাসী এবং এর সমর্থনে আসলে এই সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকেও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে বলা হয়েছে এবং তারা কিন্তু এখানে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং যে ইসরায়েলের যে বর্বর হামলা এবং ফিলিস্তিনের বিরুদ্ধে যে ইসরায়েলের অবস্থান সেটির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে দ্রুত ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার যে বিষয়টি সেটি সমর্থনেই তারা আসলে আজকের এই আন্দোলন করছেন। একটু পরে এখান থেকে জাতীয় পতাকা উত্তোলন করার পরে এখান থেকে পদযাত্রা শুরু হবে এবং পরবর্তীতে আমি যদি বললাম যে রাজু ভাস্কর্যের সামনেই সমাবেশ করবেন তারা। লীনা। দর্শক, যেমনটি আমরা জানিয়েছি, দেশে ১৫০টি উপজেলায় পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ই মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজ মধ্যরাতে প্রচারণা শেষ হচ্ছে এবং এই নির্বাচনের খবর জানতে এখন আমরা যাব মাগুরায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম। শফিক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শফিক, আজ মধ্যরাতে তো প্রচারণা শেষ হচ্ছে, তো মাগুরায় প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন আপনার কাছ থেকে জানতে চাই। শুনেছি যে মাগুরায় কিন্তু বেশ জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। হ্যাঁ লীনা, আপনি যেমনটি বলছিলেন, সারা দেশে যেমন উপজেলা পরিষদের নির্বাচন প্রচার প্রচারণা চলছে, ঠিক তেমনি মাগুরা সদর উপজেলা কিন্তু আওয়ামী লীগের প্রকাশ্য যে গ্রুপিং, সেই গ্রুপিং এর কারণে বলা যায় যে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হবে মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে। বলে রাখি, একজন প্রার্থী রানা আমির উসমান, তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার পক্ষে মাগুরা ১ আসনের বর্তমান সংসদ সদস্য সাকিব আল হাসান, ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার, তারা সরাসরি না নামলেও তাদের পরিবারের সদস্যরা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু তার পক্ষে অবস্থান নিয়েছে, ইতিমধ্যে সভা সমাবেশে অংশ নিয়েছে। আর অন্যদিকে শেখ মোহাম্মদ রেজাউল, তিনি কিন্তু তাকে সমর্থন করে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিকর এবং তার অনুসারীরা কিন্তু মাঠে ময়দানে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। মূলত মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৮ই মে এই দুই প্রার্থীর মধ্যেই, রানা আমির উসমান এবং শেখ মোহাম্মদ রেজাউলের মধ্যেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে এবং এছাড়া মহিলা প্রার্থী রয়েছে, মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন এবং পুরুষ রয়েছে ৩ জন। এছাড়া শ্রীপুরে ৮ই মে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে শরীয়তুল্লাহ হোসেন রাজন এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় এখন পর্যন্ত দেখা যাচ্ছে মুনতাসিম বিল্লাহ সংগ্রাম। সব মিলিয়ে বলা যায় আজকে প্রচারণা শেষ সময়ে জমে উঠেছে মাগুরার এই উপজেলা পরিষদ নির্বাচন। এই ছিল আমার কাছে সর্বশেষ। লীনা। যে কোনো পর্যায়ের নির্বাচন এখন বিনিয়োগে পরিণত হয়েছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যেও ব্যবসায়ী বেশি। ক্ষমতায় গিয়ে সীমাহীন সম্পদের মালিক হওয়াই তাদের অন্যতম উদ্দেশ্য বলেও মন্তব্য তার। গত ৫ বছরে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সম্পদ বৃদ্ধির হার সংসদ সদস্যদের ছাড়িয়ে গেছে বলে জানান ডক্টর ইফতেখার। হলফনামায় যাদের হাজার গুণ সম্পদ বৃদ্ধির তথ্য দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। আগামী ৮ মে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপ। ১৫২টি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৬০৬ জন প্রার্থী। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি, যেখানে বলা হয় এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ৬৯.৮৬% ব্যবসায়ী। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনীতিবিদদের বদলে দিনে দিনে নির্বাচনে ব্যবসায়ীদের অংশগ্রহণের হার বৃদ্ধি রাজনীতির জন্য অশনি সংকেত। এই যে ব্যবসায়ীরা মূল পেশাকে বাদ দিয়ে যে রাজনীতিতে ঢুকছেন, তারা কি সুস্থ, তারা কি যথাযথ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ঢুকছেন?
তাদেরকে ট্র্যাক রেকর্ড কি তাদের সংশ্লিষ্ট দলের অংশগ্রহণ বা দলের অবদান দলের সদস্যপদ এইভাবে ওই প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে নাকি লেটারালিটি হয়েছে, সরাসরি অনুপ্রবেশ ঘটেছে। ব্যবসায়ীদের নির্বাচনে বা রাজনীতির সাথে ব্যবসায় যে একাকার হয়ে যাওয়ার চিত্রটা, সেটা কিন্তু স্বাভাবিকতার পরিচয় না, এটা কিন্তু একটা অস্বাভাবিক একটা বলে যে বিকাশ ঘটেছে। এদিকে গত 5 বছরে জনপ্রতিনিধিদের সম্পদ অবিশ্বাস্য হারে বেড়েছে উল্লেখ করে ডক্টর ইফতেখার বলেন, নির্বাচন এখন বিনিয়োগে পরিণত হয়েছে। এখানে কিন্তু সার্বিকভাবে দলীয় স্বার্থটাই প্রাধান্য পাচ্ছে বা নির্বাচনী রাজনৈতিক আদর্শ প্রাধান্য পাচ্ছে, সেটা কিন্তু বলার মতো আর সুযোগ নেই। এখানে যেটি প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে আমি ক্ষমতায় যাব বা ক্ষমতায় থাকবো এবং তার মাধ্যমে ক্ষমতার ব্যবহার করে আমি নিজেদের সম্পদ বিকাশ সুযোগ নেব, এবং সেটা এক ধরনের লাইসেন্সে রূপান্তরিত হয়ে গেছে। সেটা কিন্তু বাস্তব চর্চা জাতীয় পর্যায়ে যেটা হয়েছে সেটাও কিন্তু এখন স্থানীয় পর্যায়ে ক্রমাগতভাবে তৃণমূল পর্যায়ে বিকশিত হচ্ছে। দলীয় সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ অমান্য করে মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী হওয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বকুল হলে নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ করান প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান পদত্যাগ করে সংসদ সদস্য নির্বাচনে অংশ নিলে পদটি শূন্য ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। 48 ঘণ্টা পর সুন্দরবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। অগ্নিকাণ্ডস্থল সুন্দরবনের আমর বুনিয়া এলাকা পরিদর্শন শেষে এ ঘোষণা দেন তিনি। সবার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে আগামী 2 দিন অগ্নিকাণ্ডস্থলে নজর রাখা হবে ও বন বিভাগের টিম সেখানে পানি ছিটানো অব্যাহত রাখবে বলেও তিনি জানান। আজ ঘটনাস্থল ত্যাগের কথা রয়েছে নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের। শনিবার দুপুরে লাগা আগুন নিভানোর কাজ শুরু হয় রবিবার। আগুন ছড়িয়ে পড়েছিল বনের 5 একর এলাকা জুড়ে। আগুন লাগার কারণ অনুসন্ধানে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে আমরা গত 43 ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে সকল সংস্থা থেকে আমরা সহযোগিতা পাই এবং একইভাবে আমরা একযোগে কাজ করে এই 10টা 35 মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। সবাই একযোগে এবং একই নীতিতে আমরা কাজ করেছি বিধায় আমরা এটা সম্পূর্ণ করতে পেরেছি। নিজেদের দুর্বলতা ঢাকতে আওয়ামী লীগ বিএনপিকে দুর্বল, হতাশ হিসেবে আখ্যা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, আওয়ামী লীগের জনসমর্থন নেই, ভেতর থেকে ধসে গেছে তারা। তিনি বলেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজন ছাড়া আওয়ামী লীগের অন্য কাউকে মাঠে থাকতে দেয়া হচ্ছে না। রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে বিরোধী নেতাকর্মীদের নির্যাতন নিপীড়ন করছে বলে অভিযোগ করেন রিজভী। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের পকেট কেটে বারবার গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ তার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওনার মনে হচ্ছে বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে, এইরকম আওয়াজ তিনি মাঝে মাঝে দেন। আরো অনেক কথা বলেন, বিএনপি ক্লান্ত, বিএনপি হতাশ, এই বলে তারা যে ভিতর থেকে ধসে গেছে, ভেঙে গেছে, এইটা চাপা দেওয়ার জন্যই তিনি এই কথাগুলো বলেন। তাদের জনসমর্থন নেই, কয়েকজন সুবিধাবাদী লোক, কয়েকজন ঋণ খিলাপি মানুষ, কয়েকজন বাজার সিন্ডিকেটের লোকজন এইটা আওয়ামী লীগকে ঘিরে আছে। দেশের উন্নয়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া জরুরি বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। সকালে রাজধানীর একটি হোটেলে ফার্স্ট ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কনফারেন্সে একথা বলেন তিনি। আর অর্থনীতিবিদ এম আকাশ বলেছেন, জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন না করলে প্রকৃত সুফল মেলে না। But has democratic deficit, if we want to call it that,
in Bangladesh, has it also led to a massive performance deficit? One can ask that question now. And it's again so important to be empirical here. Looking at, when you say the growth story, where does Bangladesh economy stand today? It's so important to be empirical. By using the Western criteria, you can say democracy is not there. But in terms of developmental performance, in terms of actual delivery of goods, food security and other things to the people, it works, if that is so. Now, in case of Bangladesh, what will be the fate of Bangladesh? Whether it will be able to develop a developmental state or it will degenerate into neither democracy nor development. বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ধান এবং সবজির জিনগত সত্ত্ব বিদেশি কোম্পানির হাতে দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে দাবি করে উদ্বেগ জানিয়েছে চাষাবাদ ও পরিবেশ সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন উদ্বেগ জানান তারা। পরিবেশ এবং স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও কৃষক পর্যায়ে কিছু নতুন জাতের চাষের অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে তা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। জেনেটিক্যালি মডিফাইড খাদ্যশস্য, গোল্ডেন রাইস এবং বিটি বেগুন চাষাবাদের স্বাস্থ্য ঝুঁকি এবং কৃষি পরিবেশ ক্ষতির পাশাপাশি দেশীয় কৃষির সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। পরিবেশবাদী সংগঠন উবিনিক, বেলা, নয়া কৃষি আন্দোলন, নাগরিক উদ্যোগ, জিএম বিরোধী মোর্চার প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে অংশ নেন। দেশে 150টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী 8ই মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মধ্যরাতেই প্রচারণা শেষ হচ্ছে, তাই শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। মাগুরা সদর উপজেলা ও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচন। মধ্যরাতে প্রচার শেষ হবে, তাই প্রার্থী এবং সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। কুষ্টিয়া সদর এবং খোকসা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার শেষের দিনে প্রচারণায় চরম ব্যস্ত সময় পার করছেন 2 উপজেলার প্রার্থীরা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কেরানীগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রামেও উপজেলা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। অন্যদিকে প্রথম ধাপে রাঙামাটির 4টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুর্গমতা বিবেচনায় জুরাছড়ি এবং বরকল উপজেলার 9টি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা এবং সরঞ্জাম আজ সকালে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হয়েছে। সাভারে মহাসড়কে পথচারী ও যানবাহনে নির্বিঘ্ন চলাচলে ফুটপাত দখলকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকা জেলা পুলিশ। সাভার আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে ফুটপাত দখলমুক্ত রাখতে সাঁড়াশি অভিযান শেষে দখলমুক্ত স্থানে প্রতীকী বনায়ন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে এই হুঁশিয়ারি দেন ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় উদ্ধার হওয়া জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে ঢাকা জেলা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে ফুটপাতের দখলমুক্ত স্থানে সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ করা হয়। ভবন মালিকরা যে লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছে এই বিষয়টা আমি অবগত হয়েছি এখান থেকে দোকানগুলো উচ্ছেদ করার পর। যখন দোকানগুলো উচ্ছেদ হয়েছে তখন তারা হায় শুরু করেছে যে আমরা লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স দিলাম, আমাদের টাকার কি হলো। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোগাইল বগাদি গ্রামের শিশু মাইশা খাতুন হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত 29 ফেব্রুয়ারি আলমডাঙ্গার ভোগাইল বগাদি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে মাইশা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান জুয়েল রানা তদন্ত করতে শিশু মাইশা খাতুনের মা পপি খাতুনকে জিজ্ঞাসা করে। এক পর্যায়ে তিনি নিজেই মেয়ে মাইশা খাতুনকে হত্যা করেছে স্বীকার করেন। পুলিশ সুপার আরও জানান, বিবাহ বিচ্ছেদ এবং পরবর্তী সময়ে নানা ঘটনা ও হত্যাকাণ্ডের জন্য দায়ী। এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত শেষে দ্রুত অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। নাটোরে গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে লালপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা মঞ্জু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। 30 এপ্রিল আজিমনগর রেল স্টেশনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর রহমানকে। এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্যবসায়ের ছদ্মবেশে প্রতারণার মাধ্যমে নাটোরের বড়াই গ্রাম থেকে লুটে নেওয়া 13,500 কেজি চালের মধ্যে 8,000 কেজি মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। পুলিশ জানায়, মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ী পরিচয়ে লিটন পেদা নামের ওই ব্যক্তি গত 3রা এপ্রিল নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাজী অটো রাইস মিল থেকে 13,500 কেজি চালের অর্ডার করেন। ট্রাক ভর্তি চাল পাঠানোর পর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে চাল লুটে নেয় চক্রটি। এরপর থেকে লিটন পেদা ফোন বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় মিল মালিক মামলা করলে নাটোর জেলা পুলিশ গত রাতে মুন্সিগঞ্জ সদর থেকে লিটনকে গ্রেপ্তার করে, উদ্ধার করে অর্ধেক চাল। দেশের 150টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 8 মে। আজ মধ্যরাতে শেষ হচ্ছে গণসংযোগ, তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শেষ দিনে প্রচারণায় যার যার এলাকা চষে বেরিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা। নাটোর, মাগুরা, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কেরানীগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও মানিকগঞ্জ সহ 150টি উপজেলার প্রথম ধাপের নির্বাচন ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। অধিকাংশ মানুষ সুশাসন চায় এবং দুর্নীতির বিরুদ্ধে তারা কথা বলছে এবং আমাকে তারা ভোট দিবে, এটা আমি আশা করি। মানুষ যে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে বা তথা কুষ্টিয়াতে ভোট দেয়, সেটা কিন্তু আজকের এই প্রচার প্রচারণার মধ্য দিয়েই প্রমাণ পেয়েছি। সরকারি বলেন আর বেসরকারি বলেন, যত মানুষ আসে, আমার জীবনে আমি কোনোদিন কোনো হারাম পয়সা টাচ করিনি। 34 বছর কখনো নিজের জন্য ভোট চাই না, প্রতি নির্বাচনেই কারো না কারো জন্য ভোট চেয়েছি এবং তারা বিজয়ী হয়েছে। সেই লক্ষ্যে জনগণ আমাকে ভালোবাসে, আমি মনে করি জনগণ আমাকে একবার ভোট দিবে। মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান ও আরেক প্রার্থী শাহজাহান খানের চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক খানের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। অন্যদিকে প্রথম ধাপে রাঙ্গামাটির 4টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুর্গম পাহাড়ি পথ হওয়ায় জুরাছড়ি ও বরকল উপজেলার 9টি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা ও সরঞ্জাম হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হয়েছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও পুরোপুরি নিভে যায়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কয়েকদিন পর্যবেক্ষণ করা হবে। সচিবালয়ে মন্ত্রিসভা পরবর্তী ব্রিফিংয়ে ক্যাবিনেট সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুন্দরবন আগুনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন বলেও জানান সচিব। তিনি বলেন, শিগগিরই বাংলাদেশ ও উজবেকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল শুরু হবে। মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত একটি খসড়া অনুমোদনও দেয়া হয়েছে। তাছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রত্নসম্পদ সংরক্ষণে প্রত্নসম্পদ আইন 2024-এর খসড়ার অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করেছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এটি অনুমোদন না দিয়ে খসড়ার কয়েকটি ধারা সংশোধনের জন্য ফেরত পাঠিয়েছে মন্ত্রিসভা। নিয়ন্ত্রণে আছে, আগুন 100% নিভে গেছে এরকম ভাবে না, নিয়ন্ত্রণে আছে, মানে এখন কন্ট্রোল করা গেছে, কোঅর্ডিনেট করা গেছে। ওরা আগামী কয়েকদিন এটা অবজারভেশন রাখবেন, হেলিকপ্টার তারা দেখবেন যে এটি আবার, বনের আগুন কিন্তু স্বাভাবিক আগুন নয়। আপাতদৃষ্টি মনে হয় যে নিভে গেছে, কিন্তু আপনার কোনো একটা দিয়ে মানে লতা দিয়ে হয়তো আগুনটা অনেক দূর পর্যন্ত চলে যায়, পরে কিন্তু আবার এটা জেগে ওঠে আর কি। তো বনের আগুন নিভানোর ক্ষেত্রে আপনার সাথে সাথে ডিক্লেয়ার করা যায় না, তো এই জন্য তারা এখন ওখানে ক্লোজ মনিটরিং অবজারভেশনে রাখবেন আগামী কয়েকদিন, তারপর তারা ডিক্লেয়ার করবেন। গাছ লাগানো এবং কাটার ক্ষেত্রে পরিবেশ বান্ধব নীতিমালা তৈরি না করা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে গাছ লাগানো এবং কাটার ক্ষেত্রে পরিবেশ বান্ধব নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছে আদালত। আজ এ সংক্রান্ত একটি রিটের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে রোববার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আরেকটি রিট দায়ের করেন আইনজীবী মনজিল মোর্শেদ। রিটে পরিবেশ রক্ষায় রাজধানী ঢাকা সহ সারা দেশে গাছ কাটা বন্ধে নির্দেশনা চাওয়া হয়। সোমবার হাইকোর্টের আরেকটি বেঞ্চে রিটটির শুনানি হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেবে আদালত। বর্তমানে দেশে বেকারের সংখ্যা 25,90,000, বেড়েছে পুরুষ বেকারের সংখ্যা।
আজ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS ত্রৈমাসিক ভিত্তিতে শ্রমশক্তি জরিপ প্রকাশ করেছে। এই জরিপ প্রতিবেদনে গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। BBS এর হিসেবে 2023 সালে প্রথম প্রান্তিকেও 25,90,000 বেকার ছিল। সেই হিসেবে চলতি বছরের প্রথম প্রান্তিকে বেকারের সংখ্যা বাড়েনি। বর্তমানে বেকারের হার 3.51%, যা 2023 সালের চেয়ে বেশি। পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে, কমেছে নারী। গত বছরের একই সময় চেয়ে 30,000 নারী বেকার কমেছে। এখন নারী বেকারের সংখ্যা 8,50,000। আওয়ামী লীগের হীরক জয়ন্তী উপলক্ষে 3 দিনের কর্মসূচি ঘোষণা করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে। আজ দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে একথা বলেন তিনি। একই সাথে কাদের বলেন, বিএনপি কোনোদিনই গণতন্ত্রের জন্য আগ্রহ দেখায়নি। নজরানা চৌধুরীর রিপোর্ট। 17 মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে দলীয় কর্মসূচি ঠিক করতে সোমবার বিকেলে দলের ধানমন্ডি কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠক বসে। বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, 17 মে ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা, দরিদ্র অসহায়দের মাঝে খাবার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আর 23 জুন দলের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী উপলক্ষে 3 দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে বলে জানান কাদের। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা, দেশব্যাপী বৃক্ষরোপণ এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি রয়েছে। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণপত্র বিএনপি পাবে, এটা আমি বলতে পারি, কোনো অসুবিধা নেই। অন্যান্য রাজনৈতিক দলও পাবে। আমাদের গত জাতীয় সম্মেলন, সমস্ত অনুষ্ঠানে বিএনপিকে দেওয়া। পৃথিবীর কোনো দেশের গণতন্ত্রই সমালোচনার ঊর্ধ্বে নয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশেও কোনো কোনো ক্ষেত্রে হয়তো সমস্যা আছে, তবে একমাত্র আওয়ামী লীগই গণতন্ত্র সুসংহত করতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। বিএনপি গণতন্ত্রের প্রতি তাদের আগ্রহ কোনোদিনও ছিল। গণতন্ত্র, স্বাধীন নির্বাচন ব্যবস্থা এবং গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার কাজটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই এদেশে করেছেন, এটা প্রতিষ্ঠিত সত্য। উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী, সংসদ সদস্যদের স্বজনরা নির্বাচন করছে কিনা সে বিষয়ে দলের সাংগঠনিক সম্পাদকদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সাথে একাত্মতা জানিয়ে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এই কর্মসূচি পালিত হয়। দলীয় নেতাকর্মী ছাড়াও কর্মসূচিতে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করেন। তামজিদ সুমনের রিপোর্ট। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলে আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও মিছিল বের করে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার দুপুরে মধুর ক্যান্টিনে জড়ো হয়ে ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীরা ফিলিস্তিন আর বাংলাদেশের পতাকা হাতে মিছিল বের করেন। মিছিলটি ফুলার রোড, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল কমিটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ থেকে একাত্মতা জানানো হয়। সমাবেশে বাংলাদেশের অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরাও অংশ নেন। কৃতজ্ঞতা জানান বাংলাদেশের প্রতি। We will not forget that behind the headlines and the statistics, asking for the peace, justice, and the basic human right that every individual deserves. We stand today in solidarity with those people. I want to shout my heart out to the students back in my home, back in Palestine. Thank you for the people of Bangladesh first and foremost. Free Palestine, free Palestine, free Palestine. ফিলিস্তিনের স্বাধীনতার বিপক্ষে ভেটো দানকারীদের ঘর থেকেই আজ শতগুণ শক্তিশালী আন্দোলনের সূচনা হয়েছে উল্লেখ করে ছাত্রলীগের সভাপতি বলেন, গণতন্ত্রের মোড়লদের মুখোশ উন্মোচিত হয়েছে। প্যালেস্টাইনের স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে সেই দেশের তারুণ্য আজকে স্বাধীনতার পক্ষে
হ্যাঁ বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইয়েস বলেছে। যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য, ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলে, আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষণার অংশ হিসেবে সারা দেশে একযোগে এই পতাকা উত্তোলনের কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা ছাড়াও 7 বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ ও মিছিল করেছে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। 2 ঘন্টার ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। দেশজুড়ে দাবদাহের পর এমন বৃষ্টিতে নগরবাসী স্বস্তি পেলেও জলজটে দুর্ভোগে পড়েছেন তারা। বিকেল 3টা থেকে কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয় নগরীর বিভিন্ন এলাকায়। ঝড়ে উপড়ে যায় অনেক এলাকার গাছপালা। বৃষ্টিতে ইপিজেড, সল্টগোলা, বন্দর, নিমতলা, বারিকে বিল্ডিং, আগ্রাবাদ, চৌমোহনী, পতেঙ্গা, হালিশহর সহ বিভিন্ন এলাকা 4 থেকে 5 ফুট পানির নিচে ডুবে গেছে। ব্যাহত হচ্ছে যান চলাচল। 32 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের কথা জানিয়ে আবহাওয়া অফিস বলছে, চট্টগ্রামে এটি মৌসুমের প্রথম ভারী বৃষ্টিপাত। এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী প্রকৌশলী কাজী হাসান শামসা জানান, চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে সড়কে পানি জমলেও দ্রুত নেমে যাবে। আর চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হলে পুরোপুরি সুফল মিলবে বলেও আশাবাদী তিনি। গ্রামে বিদ্যুতের লোডশেডিং না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, গ্রামে লোডশেডিং না করতে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে অর্থ ও জ্বালানি সমস্যা কমেছে উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আর কোনো সমস্যা হবে না, দিন দিন উন্নতির দিকেই যাবে। দেশের সর্বোচ্চ তাপমাত্রার কারণে সারা দেশে কিছু লোডশেডিং হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, কোথাও যেন লোডশেডিং না হয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। নিয়মিত কার্যক্রম সহ দেশের সব প্রাথমিক বিদ্যালয় আগামীকাল থেকে খুলছে। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 7 মে থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণী কার্যক্রম সহ সব কার্যক্রম চালু হবে। ঈদের ছুটি শেষে 21 এপ্রিল স্কুল কলেজ খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহের কারণে 28 এপ্রিল থেকে স্কুল খোলা হয়। তবে হাইকোর্টের নির্দেশের পর দ্বিতীয় দফায় 2 মে পর্যন্ত স্কুল বন্ধ রাখা হয়। এরপর 5 ও 6 মে সীমিত পরিসরে স্কুল চললেও আগামীকাল থেকে দেশের সব প্রাথমিক স্কুল পুরোদমে খুলে দেওয়া হচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।